সুপ্রদর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন প্লাটিনাম হসপিটাল লিমিটেডের সিইও ডক্টর সুলতানা তাসমিন। শুভ সকাল আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা আপু, আমরা একটু শুরুতেই জানতে চাই যে প্লাটিনাম হসপিটালের যে যাত্রাটা, এই জার্নিটা আসলে শুরু হয়েছিল কিভাবে? প্লাটিনাম হসপিটালে জার্নিটা আসলে শুরু হয়েছিল কোভিডের পরপর। তো ওই সময় যখন দেখা গেল যে অনেক সময় সিট পেতে একটা রুগীর যেই একটা দুর্ভোগ এবং বিভিন্ন জায়গায় যে একটা সমস্যাগুলো হসপিটালের জায়গা পাচ্ছে না, তো সেই সময় আলোকেই তখন কিছু ডক্টর, কতিপয় দক্ষ এবং অভিজ্ঞ ডক্টররা তারা ডিসিশন নেয় যে আমরা একটা এমন একটি হসপিটাল তৈরি করব যেখানে আমরা স্বল্প মূল্যে এবং স্বল্প ব্যয়ে আমরা একটা চিকিৎসা প্রদান করতে পারবো। আচ্ছা, যেহেতু আপনি এখানে সিইও হিসেবে আছেন এবং এখানের যে আসলে চ্যালেঞ্জগুলো ছিল এটা শুরু করার সময়, সেই কোন চ্যালেঞ্জগুলো আপনি ফেস করেছেন এবং সেগুলো ওভারকাম করেছেন কিভাবে? ধন্যবাদ, এটা খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ হসপিটালের ডক্টর এবং চিকিৎসা এবং পেশেন্ট, এটা একটা যেমন মেলবন্ধন, তার সাথে কিন্তু ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই জায়গাটা চালাতে গিয়ে যেটা দেখা দিয়েছে যে আমাদের যে টেকনিশিয়ানের দক্ষতা, সেটা আমরা ওইভাবে কামাপ হয়ে উঠতে পারিনি। সেই জায়গায় দেখা গিয়েছে যে আমাদের দক্ষ জনশক্তি সেই পরিমাণে নেই, এটা একটা। তারপরে আর্থিক যেই সীমাবদ্ধতা থাকে আমাদের বেসরকারি হসপিটালগুলোতে, যে আমাদের সেই পরিমাণ ফিনান্সিয়াল যে সাপোর্টটা, সেটা আমাদের নিজেদের থেকেই দেখা যাচ্ছে ম্যানেজ করে নিয়ে হসপিটাল চালাতে হয়। এছাড়া আমাদের যে ওভারঅল যে ইন্টেরিয়র বা আমাদের যে দেখা যাচ্ছে যে আমাদের রিসিপশন থেকে শুরু করে যে একদম ওটি পর্যন্ত, অপারেশন থিয়েটার পর্যন্ত টোটাল যে ব্যবস্থাপনার মধ্যে যে ছোট ছোট অনেক রকম রিকোয়ারমেন্ট থাকে ট্রিটমেন্ট দিতে গেলে পেশেন্টকে, সেই জিনিসগুলোকে কিন্তু প্রতি মুহূর্তে মনিটরিং করা, আপডেটেড করা, কোনটা লাগছে, কোনটা করলে একটা পেশেন্টের উপকৃত হবে, সার্ভিস ভালো পাবে, সবসময়ই আমাদের একটা চ্যালেঞ্জের মধ্য থেকে কাজগুলো করতে হয়। আচ্ছা, এই ক্ষেত্রে কিন্তু আরেকটা বড় যে আমরা দেখি যে চিকিৎসা ক্ষেত্রে যে খাতে সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে যে এখানে অনেকগুলো ঘাটতি আমরা দেখি এবং স্পেশালি রোগীদের কিন্তু অনেক কমপ্লেইন থাকে। সো কোন কোন সেক্টরে আসলে সবচেয়ে বেশি ঘাটতি রয়েছে বলে আপনি মনে করেন? একটা রোগীর ক্ষেত্রে যখন সে ট্রিটমেন্ট নিতে আসে, চিকিৎসা নিতে আসে, তখন কিন্তু ডক্টর একটা রোগীকে প্রপার একটা ট্রিটমেন্ট দিয়েই যাচ্ছে তার দক্ষতা এবং অভিজ্ঞতার আলোকে। কিন্তু ট্রিটমেন্টটা নেওয়ার পরে পরবর্তী যে পেশেন্টগুলো, সেগুলো দেখা যাচ্ছে যে তারা ঠিক মতো সেটার ফলো আপ এবং এই পরবর্তী ট্রিটমেন্টের পরের যেই পদ্ধতিগুলো যে মেনে চলা বা তাকে একটা কেয়ার করা, অপারেশন হচ্ছে, অপারেশনের পরে তার পোস্ট অপারে যে ম্যানেজমেন্টগুলো, এগুলো দেখা যাচ্ছে যে রোগীরা ঠিকঠাক মতো পেরে ওঠে না, করে না। এবং এটার জন্য যে কেয়ার গিভার বা টেকনিশিয়ান বা দক্ষতার নার্স আমাদের যে দরকার, সেই সার্ভিসগুলোতেই কিন্তু আমাদের এখন ঘাটতি রয়ে গেছে আসলে। এবং আপু, আরেকটা বিষয় যে আমরা জানি প্রাইভেট হসপিটাল মানেই অনেক খরচ এবং সকলেই একটু সরকারিতে যেতে চান, কিন্তু সেখানেও কিছু সুযোগ সুবিধার হয়তো বা আছে, সেই ব্যাপারগুলো নিয়ে কিন্তু সবাই চায় যে প্রাইভেটে আমি একটু ট্রিটমেন্ট করাতে চাই। সেক্ষেত্রে কিন্তু সহজলভ্যতার একটা ব্যাপার কাজ করে। তো সেই জায়গা থেকে আপনারা কতটুকু সহজলভ্য রাখতে পেরেছেন? আমরা সেই জায়গা থেকে অনেকটাই সহজলভ্য চিন্তা করি আমাদের হসপিটালটা দেওয়া, এবং আমরা এমন রোগীদেরকেই আমরা সার্ভিস দিয়ে থাকছি যেটা ধরেন সরকারি জায়গাতে নিতে পারছে না, আবার বেসরকারির যেই প্রতিষ্ঠানগুলো আছে যেটা একটু উচ্চ পর্যায়ে, সেখানেও যেতে পারছে না। তো ওই রোগীগুলা তখন সার্ভিস নেওয়ার জন্য সহজলভ্যভাবে এবং খুব যেন ডক্টরদের সাথে মিলে একটা সার্ভিস নিতে পারে, ট্রিটমেন্ট নিতে পারে, সেই জায়গাটাতেই আমরা ফোকাস করেই আমরা হসপিটালটাকে রান করছি। আচ্ছা, সেক্ষেত্রে আরেকটা বিষয় যে আমরা আইসিইউ এর কথা শুনলেই ভয় পাই, যেখানে অনেক খরচ, পার ডে আইসিইউতে রাখার কিন্তু অনেক একটা কস্ট আছে। সো এই ক্ষেত্রে আপনি আইসিইউ, এনআইসিইউ এবং সেক্ষেত্রে পিআইসিইউ এবং এইচডিইউ সুবিধাগুলো আপনারা রেখেছেন আপনাদের হসপিটালে, সেগুলো কতটা সুবিধাবান? এখানে সুবিধাটা হচ্ছে যে আমাদের আলহামদুলিল্লাহ যে আমাদের এই ব্রাঞ্চগুলোয় যে ডক্টরগুলো আছেন তারা যথেষ্ট কোঅপারেটিভ এবং দক্ষতা নিয়েই আমাদের 24 আওয়ার্সই সার্ভিস দিচ্ছে। মানে আমরা যখনই কোনো একটা পেশেন্ট আসছে তখন দেখা যাচ্ছে তাকে আমরা অন কলেই পেয়ে যাচ্ছি, এবং 24 ঘন্টা আমার ইন হাউসও ডক্টর থাকছে, ডিউটি ডক্টর এই ব্রাঞ্চের হিসেবে। তো সেইখানে আমরা একটা পেশেন্ট আসা মাত্রই আমরা কখনো আগে টাকার ব্যাপারটাকে মানে মূল্যায়নটা করছি না,
যে পেশেন্ট আসার পর যেন সার্ভিসটা পায়। এবং এই ব্রাঞ্চের এই আইসিইউ, এনআইসিইউ, পিআইসিইউর জায়গাগুলোতে কিন্তু সবচেয়ে মূল চ্যালেঞ্জ হচ্ছে যে তার অ্যাটেন্ডেন্সরা। তো এই জায়গায় দেখা যাচ্ছে তাদের সাথে প্রচন্ড কাউন্সেলিং করতে হচ্ছে, মোটিভেশন কথা বলতে হচ্ছে, কারণ এই ট্রিটমেন্টগুলো একটু ক্রিটিক্যাল। এখান থেকে ফেরত আসা পেশেন্টদের দেখা যাচ্ছে খুবই রেয়ার বা হালকা পাতলাও একটু ভালো হয়ে হয়তো আসে, কিন্তু এখানে যে একটা সময় দেওয়া, এই সময়গুলো আমাদের ইনহাউস ডক্টররা অলওয়েজ দিয়ে থাকছে। এবং তারা এই জায়গায় আমি কৃতজ্ঞ আমার এই ডক্টরদের কাছে যারা এগুলো মেনটেন করছে। তারা যথেষ্ট সচেতন এবং অভিজ্ঞতার আলোকে এই জিনিসগুলো সহজলভ্যভাবে স্বল্প মূল্যে দিয়ে থাকছে। আচ্ছা, এই জিনিসটাই যে স্বল্প মূল্যে সহজলভ্য, সবার কথা চিন্তা করে এই জিনিসটা সুবিধাটা তারা পাচ্ছেন। এই ক্ষেত্রে আমরা জানি যে বেসরকারি যে হসপিটালগুলো সেখানে দেখা যায় যে দায়িত্বের জায়গাটা অনেক বেশি, অন্যান্য সরকারি থেকে একটু বেশি আসলে তারা ফোকাসড করেন। সেক্ষেত্রে যে দায়িত্ব কতটুকু থাকা দরকার বা কি কি ধরনের দায়িত্ব থাকা দরকার বলে আপনি মনে করেন? এখানে দায়িত্ব হচ্ছে একদম শুরু থেকেই, মানে একটা রোগী যখন আপনার অ্যাম্বুলেন্স থেকে নামবে তখন থেকেই আমার দায়িত্ব, কিন্তু আমার হসপিটালের মধ্যে চলে আসলে আমার দায়িত্ব চলে আসছে। তার ঠিকঠাক মতো অ্যাডমিশনটা সে তাড়াতাড়ি পাচ্ছে কিনা, তার কোন সার্ভিসটা লাগবে এবং ওই পেশেন্টটা কোন ডক্টরকে দেখাতে হবে, অপারেশন থিয়েটার লাগবে কোন ওটি সে করবে এবং সেটা টাইম মতো হচ্ছে কিনা, এবং হওয়ার পরে সে পোস্ট অফে সার্ভিসটা পাচ্ছে কিনা, সেটার পরে তার কেবিন ওয়ার্ডের যে ওখানে গিয়ে আবার আমার সিস্টাররা তাকে দেখছে কিনা, ওভারঅল প্রত্যেকটা জায়গায় আসলে দায়িত্বের কাজ। কোনো জায়গায় দায়িত্বটা মানে খুব কম করার কোনো অপশনই নাই। আচ্ছা, এই ক্ষেত্রে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার হসপিটাল নিয়ে? আমাদের হসপিটাল নিয়ে আমরা এখন যেমন দক্ষতার যেহেতু অভাব এখন বর্তমান প্রেক্ষাপটে, যে আমরা ঠিকঠাক মতো টেকনিশিয়ান, সিস্টার এবং খুব এই সার্ভিসগুলো আমরা হসপিটালগুলোতে বেসরকারিভাবে যারা চালাচ্ছি এই জায়গায় আমরা ঘাটতি রয়ে গিয়েছে। তো আমাদের ইচ্ছা আছে আমরা একটা নার্সিং ইনস্টিটিউট আমরা দিতে পারি কিনা, যেখান থেকে আমরা এই সার্ভিসগুলো নিতে পারবো। আরেকটা আমরা ভ্যাকসিনেশন, আমরা একটু প্রিভেনশন নিয়ে কাজ করতে চাই। এখন অনেক দেখা যাচ্ছে ভ্যাকসিনের রিকোয়ারমেন্ট হয়ে গিয়েছে, টিনেজারদের অনেক রকম ভ্যাকসিন লাগছে, মানুষেরও বেঁচে থাকার ক্ষেত্রেও অনেক ভ্যাকসিনের দরকার হয়ে যাচ্ছে। তো এই ভ্যাকসিন নিয়েও আমরা প্রিভেনশনে কিছু ওয়ার্কশপ, ওয়ার্কআউট এবং এগুলো বিভিন্ন স্কুল কলেজে একটু আমরা ক্যাম্পিং এর মধ্যে আমরা অ্যাওয়ারনেস একটু কিছু প্রোগ্রামে যেতে চাই। আচ্ছা, এবং এই ক্ষেত্রে যারা তরুণ চিকিৎসক রয়েছেন এবং স্বাস্থ্য উদ্যোক্তারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ? আমার তরুণ ডক্টরদের ক্ষেত্রে একটাই বলার থাকবে যে দক্ষতার আসলে কোনো বিকল্প নাই, অভিজ্ঞতারও কোনো বিকল্প নাই। চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসা দিতে গেলে অবশ্যই জ্ঞান অর্জন, অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে। আর তরুণ উদ্যোক্তারা যারা হসপিটাল বেসরকারিভাবে এগিয়ে আসছেন তাদের ক্ষেত্রে আমার বলার একটাই বিষয় হচ্ছে যে হসপিটাল ম্যানেজমেন্টটাকে অ্যাপ্রোপ্রিয়েটলি দিতে হবে। হসপিটাল যখন একটা ম্যানেজমেন্ট ভালো হবে তখনই একটা ডক্টর ভালো চিকিৎসা একটা রোগীকে দিতে পারবে। সো এই জায়গাটা থেকে আমাদের ফোকাস দিতে হবে। আচ্ছা, আপনাদের এই হসপিটাল কোথায় কোথায় রয়েছে আর কি কি শাখা দেওয়ার পরিকল্পনা? আমাদের এই মুহূর্তে আমাদের এটা ঢাকার প্রাণকেন্দ্র পান্থপথেই আছে, আর আমাদের ভবিষ্যতে আমার মফস্বল বা আশেপাশের জায়গায় একটু দেওয়ার ইচ্ছা আছে, কারণ আমরা দেখি যে আমাদের ঢাকার বাইরে থেকেও প্রচুর পেশেন্ট আসে। তো ওই অনুযায়ী আমরা আশেপাশের কোনো একটা জায়গায় ভবিষ্যতে ব্রাঞ্চ হিসেবে আমরা দেওয়ার পরিকল্পনা আছে। এই ক্ষেত্রে কিন্তু আমরা আরো একটা বিষয় জেনেছি, আসলে এটা সকলেই দেখেছেন যে আমাদের যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান উনি কিন্তু বলেছেন যে সরকারি এবং বেসরকারি হসপিটালগুলোর মধ্যে একটা কোলাবোরেশন তিনি করবেন, চেষ্টা রয়েছে বা করার পরিকল্পনা রয়েছে। এক্ষেত্রে এটা কতটা আসলে রোগীদের জন্য ভালো হবে? এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়া যিনি বলেছেন, কারণ এটা আসলে একটা কোলাবোরেশন খুবই দরকার। সরকারি এবং বেসরকারি মানে এক হয়ে কাজ করতে হবে, কারণ সরকারির পরেই কিন্তু বেসরকারি, কারণ সরকারিতে জায়গা না পাওয়ার ফলেই কিন্তু আমাদের বেসরকারি হসপিটালগুলোকেই আমরা তৈরি করেছি বা আমরা সার্ভিস দিতে চাচ্ছি। তো যখন সরকারি হসপিটালগুলোতে যথেষ্ট পরিমাণে ট্রিটমেন্টগুলো যখন ঘাটতি হয়ে যাচ্ছে বা ওভারলোডেড হয়ে যাচ্ছে তখনই কিন্তু আমাদের বেসরকারি প্রতিষ্ঠানগুলো আমরা এগিয়ে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে এটা যদি আমাদের সাথে সরকার এবং বেসরকারি হসপিটালগুলোর সাথে একটা মেলবন্ধন করে দেয় সেটা আমাদের জন্য যথেষ্ট যুগোপযোগী হবে এবং আমাদের কাজ করতে আমরা একটু স্বাচ্ছন্দ্য বোধ করব।
আচ্ছা, এক্ষেত্রে আরো একটি বিষয় যে আসলে ডক্টর তো আমাদের সবচেয়ে বড় আস্থার একটা জায়গা। আমরা আসলে দিন শেষে যাই, যদি বলি লয়ার এবং ডক্টরদের কাছে কিন্তু যাই জীবন বাঁচানোর জন্য। সো ডক্টর একটা আসলে আমাদের কাছে অনেক আশার একটা জায়গা। সেখানে ডক্টরদের গুণাবলী তো অনেক রয়েছে, স্বাভাবিক তারা অনেক সেক্টরে পারদর্শী। তাছাড়াও আর একজন পেশেন্টের সাথে তাদের কানেক্টিভিটিটা অনেক ইম্পর্ট্যান্ট, এবং তাদের মেন্টালি যে একটা কানেক্টিভিটি, এটাও কিন্তু একটা অনেক ম্যাটার করে আসলে। চিকিৎসার থেকে বেশি কিন্তু আসলে কথা বলেই যতটা উপশম করা যায়। সেই ক্ষেত্রে এই যে ডক্টরের গুণাবলী কি কি থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন, বা একটা আদর্শ ডক্টরের কি কি থাকা দরকার, যেটা আপনি অ্যাজ এ রোগী হিসেবে চাইবেন, একজন মানুষ হিসেবে চাইবেন? অবশ্যই ডক্টর, আচ্ছা, একটা মানুষের কাছে বলবো যে ডক্টরের মুখ থেকে যেটা বের হয় একটা রোগী সেটাই বিলিভ করে। একটা রোগী যখন ডক্টরের কাছে যায়, সেটা আমরা জানছি যে ওই রোগীটা জানে যে তার কি সমস্যা। সে হয়তোবা তার বাবা মাও বা কোনো একটা রোগী যখন গেল বা আত্মীয় স্বজন আশেপাশে বলে যে না এটা খেও না বা এটা করো না, কিন্তু তারপরেও দেখা যায় যখন ডক্টর বলে তখন কিন্তু সে সেটা মানতে বাধ্য হয়। তো এর জন্য অবশ্যই ডক্টরের গুণাবলীর মধ্যে হতে হবে যে তাকে আন্তরিক হতে হবে, তাকে ভালোবাসার সুলভ মনোভাব নিয়েই একটা রোগীকে সেবা দিতে হবে এবং রোগীর কথাগুলো শুনতে হবে এবং রোগীর সাইকোলজি বুঝতে হবে যে একটা রোগী কি চাচ্ছে। এটাও কিন্তু একটা বড় ব্যাপার। অনেক সময় দেখা যাচ্ছে যে ট্রিটমেন্ট প্ল্যান একরকম, কিন্তু রোগীর কন্ডিশন যেমন সে ওই ট্রিটমেন্টটা নিতে পারছে না। তো সেক্ষেত্রে কিন্তু এই যে কাউন্সিলিংটা, তাকে বোঝানো, তাকে নিজের হয়ে একটু সময় দিয়ে দেখা বা মানে ওরিয়েন্টেড করা, এটা কিন্তু একটা ডক্টরদের একদম মানে তাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে যায় যখন তার পেশেন্টটা তার কাছে আসে। আচ্ছা, এই ক্ষেত্রে আপনার হসপিটালে আমরা অনেকগুলো সেবা সম্পর্কে জানছিলাম। স্পেশালি যদি বলি যে বাচ্চাদের এবং শিশুদের এবং সিনিয়র সিটিজেনদের এবং গর্ভবতী মাদের, এই তিন সেক্টরদের আর কি কি সুবিধা এখানে থাকছে? আমাদের এখানে যেমন আমাদের গাইনি ডিপার্টমেন্টটা খুবই অ্যাক্টিভ। এখানে আমরা গাইনির যখনই যেই কোনো পেশেন্টকে আমরা আসলে স্বল্প মূল্যেই আমরা ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি, আমরা ফিরিয়ে দেই না। আর দ্বিতীয় হচ্ছে, কারণ আমাদের ডক্টররা এখানে বারবার বলছি, এই প্রতিষ্ঠানের আমার মূল পাওয়ারই হচ্ছে আমার এখানকার অভিজ্ঞ এবং দক্ষ যে চিকিৎসকরা, তাদের মনোভাব এখানে হচ্ছে যে তারা স্বল্প মূল্যে চিকিৎসাটা দিবে। তো সেই ক্ষেত্রে আমাদের ম্যানেজমেন্টটাও আমরা ওইভাবে তৈরি করা। আর দ্বিতীয় হচ্ছে আমাদের বাচ্চাদের ক্ষেত্রে যদি এনআইসিইউ, যেটা আজকাল খুব লাগছে, দেখা যাচ্ছে মানে বাচ্চা জন্মের পরেই কোনো না কোনো একটা ট্রাভেল কিন্তু আজকে আমরা দেখি ইদানিং সময়। তো এনআইসিইউর আমাদের ফুল সাপোর্ট আছে। ওখানেও আমরা চেষ্টা করি যেন একটা বাচ্চার যতটুকুন খরচ না দিলেই নয়, ওইভাবেই আমরা এনআইসিইউ ট্রিটমেন্টটাও আমরা দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপু, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আশা করছি আপনার যে পরিকল্পনা নিয়ে আপনি শুরু করেছিলেন, যেটা বাস্তবায়ন হয়েছে, এবং আগামীতে আরও যে পরিকল্পনাগুলো রয়েছে সেগুলো এভাবে সুন্দর মধ্যে বাস্তবায়ন হবে। অনেক শুভকামনা, ভালো থাকবেন সবসময়। আমাদের জন্য দোয়া করবেন, আপনিও ভালো থাকবেন। দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।